বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম বর্ষের জাবেদা অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি গতকাল যে ক্লাসটি নিয়েছিলাম দুইতরফা দাখিলা পদ্ধতি, সেটা তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তোমরা মেসেজ করবে। আমি লক্ষ্য করেছি গতদিনে তোমরা যে মেসেজগুলি করেছো তা পড়াশোনা সংক্রান্ত বিষয় তেমন কিছুই ছিল না, শুধু আদাব সালাম বিনিময়ের মাধ্যমে সীমিত ছিল। আমি আশা করব এগুলির পাশাপাশি তোমাদের ক্লাস বুঝতে বা কোনো সমস্যা যদি থাকে সেই সংক্রান্ত বিষয়ে মেসেজ করবে, যাতে আমি পরবর্তীতে সেই বিষয়গুলি তোমাদেরকে আবার সুন্দর করে বোঝাতে সক্ষম হই। আজকের ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস জাবেদা নিয়ে আমি আলোচনা করব। জাবেদার আলোচনায় আছি আমি মোহাম্মদ মমতাজউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। শিখন ফল, জাবেদার সংজ্ঞা, জাবেদার বৈশিষ্ট্য, জাবেদার গুরুত্ব প্রয়োজনীয়তা, জাবেদার শ্রেণীবিভাগ, জাবেদার কার্যাবলী এবং ব্যবহারিক সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। প্রথমেই আসছি জাবেদা কাকে বলে বা জাবেদার সংজ্ঞা কি। ইংরেজি জার্নাল শব্দটি থেকে বাংলা জাবেদা শব্দের উৎপত্তি হয়েছে। জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ থেকে এসছে। জার শব্দটির অর্থ হচ্ছে দিবস বা দিন, অর্থাৎ যে বইতে ব্যবসায়ের আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুযায়ী দুতরফা দাখিলার নিয়ম অনুযায়ী বা দুতরফা দাখিলা পদ্ধতির অনুযায়ী দাতা এবং গ্রহীতা নির্ণয় করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলা হয়। একটু খেয়াল করব যে লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তারিখ অনুযায়ী, যেই তারিখে লেনদেন সংগঠিত হবে সেই তারিখের ক্রমানুসারে কখনোই তারিখকে উল্টাপাল্টা করা যাবে না। যেই তারিখে লেনদেন সংগঠিত হবে সেই তারিখে লেনদেনটিকে দুই তরফা দাখিলার নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে নেব। ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর সেটাকে ধারাবাহিকভাবে এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে বইতে লিপিবদ্ধ করব। যে বইতে প্রথমে লিপিবদ্ধ করা হয় সেটাকে জাবেদা বই বলা হয়, কারণ জাবেদা বইয়ের আগে আর কোনো হিসাব বিজ্ঞানের আর কোনো বই সংরক্ষণ করা হয় না। প্রথমে লেনদেন সংগঠিত হবে এবং লেনদেনটাকে চিহ্নিতকরণের পরেই আমরা জাবেদাতে লিপিবদ্ধ করব। এই জন্য জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়ে থাকে। জাবেদার বৈশিষ্ট্য কি? জাবেদার সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্য অনুধাবন করা যায় যে জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই বইতে লিপিবদ্ধ করা হয়, যার জন্য এটাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। আর এটা দৈনিক বইও বলা হয়, কারণ প্রতিদিনের লেনদেন ব্যবসা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই বইতে লিপিবদ্ধ করা হয়। এই জন্য জাবেদাকে হিসাবের দৈনিক বইও বলা হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই লেনদেনগুলি যে সংগঠিত হলো প্রত্যেকটা লেনদেনকে ধারাবাহিকভাবে বা কালানুক্রমিক অর্থাৎ ক্রনোলজিক্যালি লিপিবদ্ধ করতে হবে হিসাবের বইতে। কোনো ক্রমেই তারিখের ব্যত্যয় ঘটানো যাবে না, অর্থাৎ এক তারিখে যে লেনদেনটি সংগঠিত হয়েছে সেটা এক তারিখেই লিখতে হবে, এটা কখনোই পরের তারিখে লিপিবদ্ধ করা যাবে না। আমরা যখন অঙ্ক করব এই বিষয়টা আরও তোমাদেরকে পরিষ্কারভাবে ধারণা দিব। আরেকটা বিষয় হচ্ছে বৈশিষ্ট্য হলো যে ডেবিট এবং ক্রেডিটের প্রয়োগ করতে হবে। প্রত্যেকটি লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। যদি আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু আমরা জাবেদা ভুক্তি করতে পারবো না, অর্থাৎ জাবেদা ভুল হয়ে যাবে। আর জাবেদা ভুল হয়ে যাওয়া মানেই খতিয়ানে পোস্টিং দেওয়া ভুল হয়ে যাবে, খতিয়ানে পোস্টিং ভুল হলে রেওয়ামিল ভুল হয়ে যাবে, ব্যালেন্স শিট ভুল হয়ে যাবে, অর্থাৎ পুরা হিসাবটা আমাদের ভুল হয়ে যাবে। কাজেই জাবেদা করার সময় অবশ্যই আমাদের ডেবিট এবং ক্রেডিটটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। যে ক্লাসটা আমি গতকাল নিয়েছি সেটাতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নীতি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।
এরপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমি পরবর্তীতে আবারও ডেবিট ক্রেডিট নিয়ে আলোচনা করতে পারবো যদি তোমাদের কারো প্রশ্ন থেকে থাকে। এরপরের বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করতে হবে। প্রত্যেকটি লেনদেন কেন সংগঠিত হয়েছে, কি কারণে সংগঠিত হয়েছে, কিভাবে সংগঠিত হয়েছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা জাবেদা বইতে লিখতে হবে, যাহাতে পরবর্তীতে এই লেনদেন খতিয়ান থেকে যখন আমরা উদ্ঘাটন করতে যাব এর কারণটা যেন আমরা বুঝতে পারি। এটা হিসাবের ব্যাখ্যা প্রদান করার সুবিধার কারণে, ব্যাখ্যা প্রদান করার কারণে আমরা হিসাবটাকে সহজে অনুধাবন করতে পারবো। আরেকটি বৈশিষ্ট্য হলো এর 5টি কলাম থাকবে। জাবেদার ঘর বা জাবেদার যে ছক তাতে 5টি কলাম সন্নিবেশিত থাকবে। 1 নম্বর তারিখের ঘর থাকবে, 2 নম্বর ঘর থাকবে হিসাবের খাত এবং এর ব্যাখ্যা থাকবে, 3 নম্বর ঘরে থাকবে খতিয়ান পৃষ্ঠা, 4 নম্বর ঘরে থাকবে ডেবিট টাকার পরিমাণ এবং 5 নম্বর ঘরে থাকবে ক্রেডিট টাকার পরিমাণ। এই 5টি কলাম নিয়ে আমাদের জাবেদা বই তৈরি করতে হবে। কোনোভাবেই এই 5টি কলামের কম বা বেশি হওয়া যাবে না, তাহলে জাবেদার বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হবে এবং এটা জাবেদা থাকবে না। জাবেদার আরেকটি বৈশিষ্ট্য হলো এটা হিসাবের সহকারী বই। এটা অন্য হিসাবকে সাহায্য বা সহকারী হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ জাবেদা যেহেতু প্রাথমিক বই, এই বই থেকেই পরবর্তীতে খতিয়ান, রেওয়ামিল এবং অন্যান্য হিসাবগুলি আমরা প্রস্তুত করে থাকি। কাজেই অন্যান্য বইকে সাহায্যকারী হিসাবে জাবেদা বই ব্যবহৃত হয়ে থাকে এবং এজন্যই জাবেদা বইকে সাহায্যকারী বই বলা হয়ে থাকে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে টাকার পরিমাণ। জাবেদাতে যে 2টি কলাম থাকবে, ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম, এই ডেবিট কলাম এবং ক্রেডিট কলামের টাকার পরিমাণ অবশ্যই সমান অঙ্কের হতে হবে। কোনোভাবেই ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার পরিমাণ কম বেশি হওয়া যাবে না, যেটা জাবেদার অন্যতম বৈশিষ্ট্য। টাকার পরিমাণ অবশ্যই সমান থাকতে হবে। আর জাবেদার শ্রেণী বিভাগকরণ করতে হবে। জাবেদা অনেক রকমের জাবেদা রয়েছে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্ত জাবেদা, নগদ প্রদান জাবেদা, সমন্বয় জাবেদা, অনেক রকমের জাবেদা আছে। এগুলিকে জাবেদাকে শ্রেণী বিভাগ করে আমরা পরবর্তীতে এই শ্রেণী বিভাগ অনুযায়ী জাবেদা লিপিবদ্ধ করব। শ্রেণী বিভাগ ছাড়া যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় সেটাকে আমরা সাধারণ জাবেদা হিসেবে বলে থাকি। আজকে আমি তোমাদেরকে সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। এরপরে আসি আমরা জাবেদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি, জাবেদা কেন আমরা তৈরি করব, জাবেদা না হলে কি হবে, জাবেদা আমাদের ব্যবসা জগতে কি কি প্রয়োজনীয় লাগে সেই বিষয়টা আমাদের জানা দরকার। অনেক সময় প্রশ্ন আসতে পারে জাবেদা না করলে কি হবে। জাবেদা হচ্ছে প্রাথমিক হিসাব সংরক্ষণ। জাবেদার ডেবিট এবং ক্রেডিট দুটি দিক লিপিবদ্ধ থাকবে। লেনদেনের খসড়া তৈরি, জাবেদার মাধ্যমে আমরা জাবেদা যেহেতু সহকারী হিসাবের বই, সেহেতু জাবেদার মাধ্যমে আমরা পূর্ণ হিসাবের বই তৈরি করতে পারি। জাবেদার মাধ্যমে আমরা হিসাবের ভুল এবং জালিয়াতি উদ্ঘাটন করতে পারি। জাবেদার প্রয়োজনীয়তা অনেক রয়েছে। জাবেদা ছাড়া আমাদের অন্যান্য হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা মোটেই সম্ভব নয়। জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদার শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদায় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্ত জাবেদা এবং নগদ প্রদান জাবেদা রয়েছে। এরপরে বিশেষ জাবেদায় রয়েছে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, সংশোধনী জাবেদা এবং সমাপনী উত্তর জাবেদা। জাবেদার কার্যাবলী: ডেবিট এবং ক্রেডিট নিরূপণ করা, তারিখ অনুযায়ী সাজিয়ে লেখা, লেনদেনের ব্যাখ্যাকরণ, খতিয়ান প্রস্তুতিতে সাহায্যকরণ, ভবিষ্যতের সূত্র হিসাবে এই জাবেদা কাজ করে থাকে। জাবেদার কাজের মধ্যে প্রথমে রয়েছে ডেবিট এবং ক্রেডিট নিরূপণ করা, অর্থাৎ জাবেদার মাধ্যমে আমরা হিসাবে ডেবিট ক্রেডিট নিরূপণ করে থাকি। এটাকে তারিখ অনুযায়ী ক্রনোলজিক্যালি সাজিয়ে লেখা যায়। এখানে লেনদেনের সংক্ষিপ্ত ব্যাখ্যা পাওয়া যাবে, খতিয়ান প্রস্তুতিতে সাহায্য করবে এবং ভবিষ্যতে জাবেদার মাধ্যমে আমরা হিসাবের সূত্র খুঁজে পাবো। অর্থাৎ কোনো কিছু খোঁজার প্রয়োজন হলে, জানার প্রয়োজন হলে আমরা জাবেদার বইয়ের সাহায্যে সেটা খুঁজে পাবো। এরপরে আসি আমরা জাবেদার ছক বা নমুনা।
আমরা কিভাবে জাবেদা করব, তো এই ছকটি অত্যন্ত সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই ছকের বাইরে আমরা জাবেদা কখনোই করতে পারবো না। 1 নম্বর ছকে দেখো তারিখ, হিসাবের খাত এবং এর ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই 5টি কলাম নিয়ে আমরা জাবেদা তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার প্র্যাকটিক্যাল বিষয়ে যাব। জাবেদা কিভাবে প্রস্তুত করা হয়, আমরা যে ছকটা দেখলাম কিছুক্ষণ আগে, সেই ছক অনুযায়ী আমরা অঙ্ক শুরু করব। আমরা ছকটা এঁকে নিই বোর্ডে, একটু খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে যেখানে আছি খাতা কলম নিয়ে অঙ্ক করার চেষ্টা করব, কারণ অ্যাকাউন্টিং বিষয়টা প্র্যাকটিক্যাল বিষয়, এখানে আমাদের অঙ্ক হাতে কলমে করতে হবে। কাজেই তোমরা খাতা কলম বের করো, আমরা আজকে অঙ্ক শুরু করব। এক নম্বর কলামে থাকবে তারিখ, আমি সংক্ষেপে তারিখ লিখছি। হিসাবের খাত ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, সংক্ষিপ্ত খতিয়ান পৃষ্ঠা খপ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হিসাবের আমাদের নির্ধারিত ছক, এই ছক অনুযায়ী আমরা প্রত্যেকটা লেনদেনকে ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক হিসাবের বইতে লিপিবদ্ধ করব। তারিখের ঘরে আমরা লিখব 2019 সাল এর অঙ্ক, ডিসেম্বর 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম বের করে হাতেই খাতায় ছকটা এঁকে নাও। আরেকটা বিষয় একটু খেয়াল করব, ছক আঁকার সময় তারিখের ঘরটা ছোট হবে, তারপরে হিসাবের খাত ও ব্যাখ্যা, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন যেটাকে বলা হয়, তারপরে হচ্ছে লেজার ফলিও আর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। টাকার ঘর দুইটি যেন সমান হয়, আর খতিয়ান পৃষ্ঠার ঘরটা এই মুহূর্তে কোনো কাজে আসবে না, কিন্তু ভবিষ্যতে যখন আমরা কর্মজীবনে যাব খতিয়ানের ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে খতিয়ানের ঘরটা এখন তোমাদের মনে হবে যে এই ঘরটা তো কোনো কিছু বসছে না, এটা কেন আমরা তৈরি করছি। আর হিসাবের খাত এবং ব্যাখ্যা, এই ঘরটাতে আমরা প্রত্যেকটা লেনদেন সংগঠিত, যে লেনদেনটা সংগঠিত হবে সেই লেনদেনকে ডেবিট ক্রেডিটের রুলস অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব, করার পরে এখানে হিসাবের খাতটা লিখে রাখবো। আমরা খেয়াল করি 2019 সালের ইমন নগদ 1,20,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 24,500 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 1 নম্বর এন্ট্রিতে এটা ছিল। এখানে 3টি ঘটনা হয়েছে। নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। যখন কারবার প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে, সেই ক্ষেত্রে যে জাবেদাটা হয়ে থাকে, কারবারের নগদ টাকার পরিমাণ বেড়ে যায়। তাহলে সম্পত্তি নগদ, এখানে নগদ টাকা সম্পদ, নগদ বেড়ে গেলে কি হবে, গতদিন আমরা শিখেছি নগদ বেড়ে নগদান হিসাব, ডেবিট, নগদান হিসাব ডেবিট। নগদ এক প্রকার সম্পদ, নগদ কারবারে বেড়ে গেলে নগদান হিসাব ডেবিট। এরপর একটা আছে আসবাবপত্র 50,000 টাকা।
নগদের হিসাব কত টাকা বেড়েছে? 1,20,000 টাকা, 1,20,000। এরপরে আসবাবপত্র কারবারে নিয়ে আসা হয়েছে, তাহলে কারবারে আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেছে কত টাকা? 50,000 টাকা। তাহলে আসবাবপত্র সম্পত্তিবাচক হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট। এরপরে পণ্যদ্রব্য নিয়ে আসা হয়েছে। পণ্যদ্রব্য এক প্রকার সম্পদ। পণ্যদ্রব্য যখন থাকবে সেই ক্ষেত্রে একটু খেয়াল করব, পণ্যদ্রব্য এই নামে হিসাবভুক্ত করা যাবে না, এর পরিবর্তে লিখতে হবে ক্রয়। ক্রয় হিসাব ডেবিট। আসবাবপত্র কত ছিল? 50,000 টাকা। পণ্যদ্রব্য ছিল 24,500 টাকা। এই তিনটির যোগফল হবে মূলধন হিসাব। মূলধন হিসাব ক্রেডিট। লেনদেনকে তার বৈশিষ্ট্য অনুযায়ী দুই তরফা দাখিলায় আমরা এই তিনটি যে ঘটনা ঘটেছে, তিনটি ঘটনাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। কারবারের শুরুতে যে কোনো সম্পদ যদি নিয়ে আসা হয় সেটা মূলধন হিসাবে নিয়ে আসা হয়। যেমন এখানে নগদ টাকা নিয়ে কারবার শুরু করেছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আবার আসবাবপত্র হিসাব, এটাকে আসবাবপত্রটাকেও কারবারের মূলধন হিসাবে নিয়ে আসা হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবং পণ্যদ্রব্য কারবারের জন্য কিছু পণ্য নিয়ে আসা হয়েছে, পণ্যদ্রব্যকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এই তিনটি সম্পদই কারবারে মূলধন হিসাবে আনয়ন করে ব্যবসা শুরু করা হয়েছে। এই তিনটি সম্পদের যোগফল মূলধন হিসাবে আমরা ক্রেডিট কলামে লিপিবদ্ধ করব। এই 1,94,500 টাকা জনাব ইমন 1,94,500 টাকার মূলধন নিয়ে কারবার শুরু করেছেন। এই 1,94,500 টাকা এটা ছিল তার মূলধন, এবং এই মূলধনের যে কি কি জিনিস সে মূলধন হিসেবে নিয়ে এসছে, নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে এসছে, আসবাবপত্র মূলধন হিসেবে নিয়ে এসছে এবং পণ্যদ্রব্য নিয়ে এসছে। পণ্যদ্রব্যকে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। জাবেদার বৈশিষ্ট্য একটু খেয়াল করব। এই লিখনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ডেবিট আইটেমগুলি মার্জিনের সাথে লিখব এবং ক্রেডিট আইটেমটা একটু সরে গিয়ে ডান পাশ থেকে আমাদের লিখতে হবে। এটা কিন্তু একটা জাবেদার বৈশিষ্ট্য। কোনো জায়গায় এইটাও ডেবিটের সাথে মিলিয়ে লেখা হয়ে থাকে, দুইটাই লেখা যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখবো, এই যে ডেবিটগুলি কখনো ডান দিকে সরে গেল, আবার কখনো বাম দিকে সরে আসলে আবার আরেকটা ডান দিকে সরে গেল, ইচ্ছাকৃতভাবে ইচ্ছা রকম লিখা যাবে না, সবগুলি একই প্যারালালে লিখতে হবে। আমরা সবসময় মনে রাখবো যে ডেবিট আইটেমগুলি আমাদের এই মার্জিনের সাথে থাকবে এবং ক্রেডিট আইটেমটা একটু সরে গিয়ে ডান দিকে সরে গিয়ে লিখতে হবে। তাহলে এই জাবেদা লিখার পরে এখানে সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা দিতে হবে। আমরা যে লেনদেনটা সংগঠিত হয়েছে সেই লেনদেনটা কি লিখতে হবে? সংক্ষিপ্তে লিখতে হবে যে জনাব ইমন নগদ টাকা, আসবাবপত্র এবং পণ্যদ্রব্য মূলধন হিসাবে আনয়ন করে ব্যবসা আরম্ভ করলেন। এই কথাটা এখানে লিখতে হবে। ইমন নগদ টাকা, আসবাবপত্র এবং পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করলেন। এইভাবে একটি ব্র্যাকেট বন্ধনীর মধ্যে দিয়ে আমরা এটাকে শেষ করব। এখানে আরেকটা খেয়াল রাখবো, এই দাগটা কোনোভাবেই যেন এই পর্যন্ত না যায়, এই পর্যন্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই হিসাবের খাত এবং ব্যাখ্যা, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, এই ঘরটার মধ্যে সীমাবদ্ধ থাকবো, এই পারে যাওয়ার প্রয়োজন নেই। অনেকে ভুলবশত বা বেখেয়ালে এই পর্যন্ত টেনে যায়, এটার কোনো প্রয়োজন হবে না।
এরপরে আমরা খেয়াল করি 2 নম্বর আইটেমটাতে কি আছে, অর্থাৎ 3 তারিখ। এখানে একটা খেয়াল রাখবো, যেটা বৈশিষ্ট্যের সময় উল্লেখ করেছিলাম, যে ডিসেম্বরের 1 তারিখে যে লেনদেন সংগঠিত হয়েছে, তারপরে ডিসেম্বরের 3 তারিখে আরেকটা লেনদেন সংগঠিত হয়েছে, 2 তারিখে কোনো লেনদেন হয়নি। কিন্তু এই 3 তারিখের লেনদেনটা আগে লিপিবদ্ধ করব এবং 1 তারিখেরটা পরে লিপিবদ্ধ করব, এইভাবে কোনোভাবেই করা যাবে না। এটা জাবেদার বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করে। হিসাবের বইতে লিখা হয়ে যাবে, কিন্তু এটা জাবেদার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। কারণ যেহেতু জাবেদাকে বলা হয় প্রাথমিক বই এবং দৈনন্দিন বহি, কাজেই 1 তারিখে যে লেনদেন সংগঠিত হবে সেটা 1 তারিখেই লিখতে হবে। সেটা কখনোই 2 তারিখে বা 3 তারিখে বা পরবর্তীতে কোনো তারিখে লিপিবদ্ধ করা যাবে না। এই জন্য এটাকে বলা হয়েছে যে ক্রনোলজিক্যালি লিখতে হবে, ধারাবাহিকভাবে লিখতে হবে, ক্রমান্বয়ে লিখতে হবে। কোনোভাবেই তারিখটাকে হেরফের করা যাবে না, পরের তারিখ আগে লিপিবদ্ধ করা যাবে না বা আগের তারিখ পরে লিপিবদ্ধ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এবার 3 তারিখে রূপালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 10,000 টাকা। রূপালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। এখান থেকে দেখো, চলতি ব্যাংকে যখন তোমরা হিসাব খুলতে যাবে, ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তোমার নামে হিসাব খুলতে হবে। তাহলে ব্যাংকে তোমার অ্যাকাউন্টটা যে ওপেন করা হবে, সেই ব্যাংকে তোমার টাকা জমা হবে। এখানে 2টি বিষয় জড়িত আছে, 2টি হিসাব খাত আছে, একটি ব্যাংক এবং একটি নগদান হিসাব। তোমার পকেটের নগদ টাকা কোথায় যাবে? ব্যাংকে চলে যাবে। তাহলে ব্যাংক এখানে কি করলো? হিসাব এর টাকা গ্রহণ করলো। তাহলে গ্রহীতা, গতকাল আমি যে ক্লাসটাতে আলোচনা করেছিলাম, গ্রহীতা সবসময় ডেবিট হবে। তাহলে এখানে টাকাটা কে গ্রহণ করলো? ব্যাংক গ্রহণ করলো। তাহলে ব্যাংক কি হবে? ডেবিট। আর টাকা, নগদ টাকা কারবার থেকে চলে গেল। আর চলে গেলে কারবার থেকে নগদ টাকা যদি হ্রাস পায় বা চলে যায়, তাহলে সেটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এটি 2টি পক্ষ বা 2টি হিসাব খাত জড়িত আছে, একটি হচ্ছে ব্যাংক আর একটি হচ্ছে নগদান হিসাব। তাহলে আমাদের ডেবিট হবে রূপালী ব্যাংক চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে রূপালী ব্যাংক চলতি হিসাব না লিখে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখলেও চলবে, কিন্তু ব্যাখ্যার মধ্যে এসে ওই রূপালী ব্যাংকের কথা উল্লেখ করতে হবে। কারণ একজন ব্যবসায়ীর অনেকগুলি ব্যাংকে হিসাব থাকতে পারে। এই টাকাটা কোন ব্যাংকে জমা দিলাম তার বিস্তারিত ব্যাখ্যা আমাদের হয় অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে রাখতে হবে, নতুবা এটা ব্যাখ্যার মধ্যে রাখতে হবে। আমি প্রথমেই রূপালী ব্যাংক চলতি হিসাব লিখেছি, কাজে এখানে বোঝা যাচ্ছে যে টাকাটা আমি রূপালী ব্যাংকের চলতি হিসাবে রেখেছি। চলতি হিসাব বলতে আবার কি বুঝি? প্রশ্ন আসতে পারে, চলতি হিসাবটা কি? ব্যাংকে অ্যাকাউন্টে অনেকগুলি হিসাব আছে, যেমন চলতি হিসাব, স্থায়ী হিসাব, এফডিআর আছে, অনেক রকমের হিসাব আছে। কাজেই কোন হিসাবে রাখা হয়েছে সেই হিসাবের নামটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে কত টাকা রেখেছি আমরা? 10,000 টাকা। ডেবিট কলামে আমরা 10,000 লিখলাম, ক্রেডিট কলামে লিখব 10,000। তাহলে আবারও সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে আমাদের লিখতে হবে যে যেহেতু রূপালী ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু চলতি হিসাব এই ব্যাখ্যা লেখার সময় একটু খেয়াল করব যে ভাষা যেটাই হোক না কেন, তোমার মূল কথাটা এর মধ্যে প্রকাশ হয়েছে কিনা। এই ভাষা নিয়ে তোমাদেরকে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাই। আমি যে হিসাবটা লিপিবদ্ধ করেছি তার জিস্ট বিষয়টা এখানে আমরা লিখে রাখবো। এখানে অত বেশি পেরেশানির কোনো প্রয়োজন নাই।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত আমাদের নেট সংযোগের সমস্যাজনিত কারণে আমরা এতক্ষণ ক্লাস বুঝতে পারিনি বা দেখতে পাইনি। আমরা ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে মডেমের মাধ্যমে আবার ক্লাস শুরু করছি। তোমরা আবার একটু মনোযোগ দাও। বুঝতে পারছি না যে কোন জায়গাটা থেকে তোমরা ক্লাসটা দেখতে পাওনি। তারপরও আমি শুরু থেকেই, অর্থাৎ এই অঙ্কের শুরুটা থেকেই তোমাদের কাছে আবার এটা বোঝানোর চেষ্টা করছি। ডিসেম্বর 1 তারিখ, ঠিক আছে? হ্যাঁ, ডিসেম্বর 1 তারিখে আমাদের যে লেনদেনটি সংগঠিত হয়েছিল, যে 2019 ডিসেম্বর 1 জনাব ইমন নগদ 1,20,000 টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা এবং 24,500 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এই জাবেদাটা আমরা 1 নম্বরে এখানে লিপিবদ্ধ করেছি। নগদান হিসাব ডেবিট 1,20,000, আসবাবপত্র 50,000, ক্রয় হিসাব 24,000 আর মূলধন হিসাব 1,94,500 টাকা। এটা আমরা এর আগে শিখিয়েছি, হয়তো তোমরা এটা দেখতে পেয়েছো। 3 তারিখে যেটা ছিল, রূপালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। অর্থাৎ রূপালী ব্যাংকে আমরা যে হিসাবটা খুলেছি সেটার জাবেদা দিয়েছি। রূপালী ব্যাংক চলতি হিসাব ডেবিট 10,000 আর নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে রূপালী ব্যাংকে আমরা চলতি হিসাব খুলেছি। এরপরে 3 তারিখটা আমরা দেখব। 3 তারিখের পরে যে লেনদেনটা সংগঠিত হয়েছে, 4 তারিখ, নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন 3,000 টাকা। নিজ প্রয়োজনে বলতে কার নিজ প্রয়োজনে? কারবারের প্রয়োজনে, কারবারের মালিকের নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন 3,000 টাকা। মালিক এবং কারবার দুটি কিন্তু ভিন্ন সত্তা। মালিক কারবারে অর্থ বিনিয়োগ করে, এর প্রফিট তার প্রাপ্য, এবং জরুরি প্রয়োজনে, তার পারিবারিক প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে সে কারবার থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। এখানে নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন 3,000 টাকা করা হয়েছে, অর্থাৎ কারবারের ক্যাশ বাক্স থেকে টাকাটা চলে গেছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন 3 রকমের উত্তোলন হয়ে থাকে। কারবার হতে উত্তোলন, নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন এবং পণ্য উত্তোলন। এখানে যেটা আছে, নিজ প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন, এর জন্য জাবেদা আমরা লিখব 4 তারিখ। নিচে কি দেখা যাচ্ছে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যায় লিখব, যেহেতু নিজ প্রয়োজনে কারবার হতে নগদ টাকা উত্তোলন করা হলো, যেহেতু নিজ প্রয়োজনে কত টাকা উত্তোলন করেছি? 3,000 টাকা। জাবেদার বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য এখানে, যে ডেবিট এবং ক্রেডিট টাকা অবশ্যই সমান হতে হবে। এদিকে 3,000 লিখলাম, ওইদিকে 2,000 লিখবে, এটা কখনোই লেখা যাবে না। নিজ প্রয়োজনে 3,000 টাকা কারবার থেকে উত্তোলন করেছি। হ্যাঁ, একটু খেয়াল করি বোর্ডটা। এই যে উত্তোলন সংক্রান্ত বিষয়, এইটা যদি কারবার থেকে আমরা নিজে প্রয়োজনে উত্তোলন করি সেই ক্ষেত্রে হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ব্যাংক থেকে আমরা কারবারের প্রয়োজনে টাকা উত্তোলন করি, তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অর্থাৎ ব্যাংকের টাকাটা কারবারে এসে জমা হবে। আর যদি কারবার থেকে আমরা পণ্যদ্রব্য তুলে নিয়ে যাই, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এই জাবেদা দিতে হবে। উত্তোলন সংক্রান্ত এই 3 রকমের জাবেদা হয়ে থাকে। আমরা এবার বোর্ডটাকে একটু মুছে দিয়ে পরের এন্ট্রিটা আমরা এখানে লিপিবদ্ধ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাস্টার কই? আমরা ছক পুরোটা মুছবো না, জাস্ট ছকের ভিতরে যে আইটেমগুলি আছে সেগুলো মুছে দিয়ে আমরা আবার নতুন করে এখানে
করব। অবশ্য এভাবে কিন্তু তোমরা করতে পারবে না, তোমাদেরকে খাতার পিছনে নিচের দিকে নামতে হবে। এরপরে ডিসেম্বর 7 তারিখে যে লেনদেনটি আছে, কমিশন প্রাপ্তি 2000 টাকা। কমিশন পাওয়া গেলে কি হয়? কমিশনটা কি? কমিশন এক ধরনের আয়। এখানে কমিশন প্রাপ্তি আয় বোঝানো হয়েছে। কমিশন যদি প্রদান করা হয় সেটা কিন্তু ব্যয়। একই জিনিস শুধু একটি শব্দের কারণে আয় হিসেবে বিবেচিত হচ্ছে, আবার আরেকটি শব্দ চেঞ্জ হয়ে গেলে সেটা ব্যয় হিসাবে বিবেচিত হচ্ছে। কমিশনটা কি? সাধারণত কাউকে কোনো কাজ করে দেওয়ার বিনিময়ে যে টাকা পাওয়া যায় বা যে টাকা প্রদান করতে হয় সেটাকে আমরা বলি কমিশন। যদি তুমি কাউকে কোনো কাজ করে দিয়ে তার বিনিময়ে কিছু টাকা নাও, সেটা হবে কমিশন। এই কমিশনটা তোমার ক্ষেত্রে প্রাপ্তি, আর যে প্রদান করবে তার জন্য এটা ব্যয় বা কমিশন প্রদান। তাহলে কমিশন প্রাপ্তি কে পেয়েছে? কারবার পেয়েছে। কারবার অন্যের কাজ করে দিয়ে সে টাকাটা পেয়েছে। তাহলে কারবার যদি টাকা পায় তাহলে এই টাকাটা কারবারে আসে, তাহলে কারবারে নগদ টাকার বৃদ্ধি হয়। নগদ টাকা এক ধরনের সম্পদ। গতকাল ক্লাসে আমি দেখেছি নগদ টাকা ছবি সহ দেখিয়েছিলাম। নগদ টাকা হচ্ছে সম্পদ। তাহলে কারবারের সম্পদ যদি বাড়ে তাহলে কি হবে? ডেবিট হবে। সম্পদ বাড়লে ডেবিট। তাহলে নগদান হিসাব এখানে আমরা লিখব 7 তারিখ, ডিসেম্বর 7, নগদান হিসাব ডেবিট। আচ্ছা, এই নগদ প্রাপ্তির মাধ্যমে আমাদের কি হয়েছে? আয় হয়েছে না ব্যয় হয়েছে? নিশ্চয়ই আয় হয়েছে। কমিশন পেলে আয় হয়। আর আয়বাচক হিসাবে আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। কমিশন প্রাপ্তির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বা কোম্পানির আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট করব, আর আয় যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা ডেবিট করব। তাহলে এখানে কমিশন আয়, শুধু কমিশন লিখলেও চলবে, কিন্তু কমিশন আয় লিখলে ভাষাটা আরো ক্লিয়ার হয়, বোঝার জন্য সুবিধা হয়। কমিশন প্রাপ্তি আমরা এখানে ব্যাখ্যায় লিখব, যেহেতু নগদে কমিশন পাওয়া গেল। এরপরে 10 তারিখে দেখো, জনাব মামুনকে বেতন প্রদান 3000 টাকা। আচ্ছা, তোমার বাসায় যদি কোনো কর্মচারী থাকে, তোমার প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী থাকে, তার বেতন যদি দেওয়া হয়, তাহলে এটা তোমার প্রতিষ্ঠানের জন্য বা তোমার জন্য কি হবে? ব্যয় হবে নাকি আয় হবে? একটু মাথা ঠান্ডা করে বিষয়টাকে ভাবতে হবে, তারপরে আমাদেরকে জাবেদা ভুক্তি করতে হবে। বেতন যদি তুমি প্রদান করো তাহলে এটা খরচ বোঝায়। খরচ বুঝালে যাবতীয় ব্যয় ডেবিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এখানে বেতন প্রদান করেছো, কাজেই এটা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। যাবতীয় খরচ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ডেবিট করতে হবে। যেমন এখানে বেতন আছে, বেতন ডেবিট। যদি ভাড়া প্রদান করা হয় তাহলে ভাড়া ডেবিট। যদি কমিশন প্রদান করা হয় কমিশন ডেবিট। মজুরি প্রদান করা যদি হয় মজুরি ক্রেডিট। যাবতীয় খরচ, এনি আদার এক্সপেন্স ইনকার্ড দ্যাট উইল বি ডেবিট। ইউ শুড রিমেম্বার ইট। যত রকমের খরচ আছে সমস্ত খরচগুলিকে তোমার ডেবিট করতে হবে। আর যত রকমের আয় রয়েছে, আয় সংগঠিত হওয়ার সাথে সাথে, আয় প্রাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে ক্রেডিট করতে হবে। তাহলে মামুনকে বেতন প্রদান করেছি, তাহলে বেতন এখানে ভুলবশত অনেকে মামুন হিসাব ডেবিট করে থাকি। এটা মামুন হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর বেতন হচ্ছে নামিক হিসাব। এখানে আমাদের নামিক হিসাব বেতনকে ডেবিট করতে হবে। আমরা 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ বেতন হিসাব ডেবিট। বেতন কিভাবে দিলাম? নগদ টাকার মাধ্যমে দিয়েছি। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। $3000 টাকা।
যেহেতু বেতন প্রদান করা হলো ৩,০০০ টাকা, ব্যাখ্যার মধ্যে আমরা এতটুকু লিপিবদ্ধ করলে চলবে। এরপরে 14 তারিখে আছে নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা এবং চেকে পণ্য ক্রয় ৩,০০০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করব, আমরা পণ্য ক্রয় 3 ভাবে করতে পারি। নগদে ক্রয় করতে পারি, ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারি এবং বাকিতে পণ্য ক্রয় করতে পারি। তাহলে নগদে, বাকিতে এবং চেকের মাধ্যমে আমরা পণ্যদ্রব্য ক্রয় করে থাকি। এখানে আমি 2টি এন্ট্রি সন্নিবেশিত করেছি, নগদে পণ্য ক্রয় এবং চেকের মাধ্যমে পণ্য ক্রয়। যখন চেক কথাটা উল্লেখ থাকবে তখন আমরা বুঝবো এটা ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে। আচ্ছা, পণ্য ক্রয় করলে যে কোনো ধরনের ক্রয়ের মাধ্যমে কি সংগঠিত হয়? খরচ সংগঠিত হয়। কিছুক্ষণ আগে আমি উল্লেখ করেছি, যাবতীয় এক্সপেন্ডিচার বা ব্যয় বা খরচ কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে এখানে ক্রয়ের মাধ্যমে খরচ সংগঠিত হয়েছে, তাহলে আমরা এখানে কি করব? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত টাকা? নগদে ৫,০০০ টাকা। নগদে ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয় করেছি, ব্যাংক ৩,০০০ টাকা। একটু খেয়াল করি, এই নগদ টাকা দিয়ে আমরা পণ্য ক্রয় করে নিয়ে এসেছি ৫,০০০ টাকা এবং ৩,০০০ টাকা আমরা চেক দিয়েছি। তাহলে টোটাল আমরা পণ্য ক্রয় করেছি কত টাকা? টোটাল ৫ আর ৩ ক্রয় হিসাব আমরা লিখব ৮,০০০ টাকা। এই ৮,০০০ টাকা পণ্য ক্রয় করেছি আমরা 2টি ওয়ে বা 2টি পদ্ধতির মাধ্যমে, একটি সরাসরি নগদ টাকা প্রদানের মাধ্যমে আর একটি ব্যাংকের চেক প্রদানের মাধ্যমে। 2টি পদ্ধতির মাধ্যমে আমরা পণ্যদ্রব্য ক্রয় করেছি। আরেকটি পদ্ধতিতে পণ্য ক্রয় করা যায়, যেটা বাকিতে। সাধারণত ব্যবসা জগতে এই বাকিতে ক্রয় বিক্রয়টা হরহামেশাই দেখা যায়। বাকিতে ক্রয় বিক্রয় না করলে সাধারণত অনেক ক্ষেত্রে ব্যবসায় ঠিকমতো পরিচালনা করা যায় না। তুমি মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছো, অনেকে বাকিতে পণ্য ক্রয় করতে এসছে, তুমি যদি বাকি ক্রয় করতে না দাও, সেক্ষেত্রে সে তোমার দোকান থেকে বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় না করে পাশের আরেকটি দোকান থেকে ক্রয় করে চলে যাবে। আর সেক্ষেত্রে তোমার বিক্রি কম হবে, আর বিক্রি কম হলে আমাদের মুনাফা কমে যাবে। আমরা যত বেশি সেল করতে পারবো তত মুনাফা বেশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই 6টি জার্নাল এন্ট্রি শিখলাম। আস্তে আস্তে আমাদেরকে এই জাবেদার খুব সুন্দর করে জাবেদা শিখতে হবে। জাবেদা শেখার মাধ্যমেই আমরা পরবর্তীতে অন্যান্য হিসাবগুলি সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারবো। যদি জাবেদা সুষ্ঠুভাবে করতে না পারি, তাহলে আমরা সেটা খতিয়ানে পোস্টিং দিতে পারবো না, রেওয়ামিল তৈরি করতে পারবো না, উদ্বর্তপত্র তৈরি করতে পারবো না, ব্যবসার মুনাফা এবং আর্থিক অবস্থা সঠিকভাবে নিরূপণ করতে পারবো না। এক কথায়, জাবেদা যদি আমরা করতে না পারি, ব্যবসাটাই ঠিকমতো করতে পারবো না, হিসাব ঠিক হবে না, ব্যবসাও ঠিকভাবে পরিচালিত হবে না। আজকে আমাদের অনেকগুলি ব্যারিয়ারের কারণে ক্লাসটা একটু সময় ক্ষেপণ হয়েছে। কাজেই আমরা জাবেদা আরও কিছু ছিল, সেই জাবেদাগুলি আমরা আজকে শেষ করব না, অন্যান্য ক্লাসের সময় হয়ে গেছে। পরবর্তী ক্লাসে এই জাবেদাগুলি আমি পরবর্তীতে শেখাবো এবং পরের ক্লাস আমাদের সম্মানিত আরেকজন শিক্ষক জাবেদার উপর নেবেন। তিনি তোমাদেরকে আরও সুন্দর করে জাবেদা শিখাবেন। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, জাবেদা একদিনের বিষয় নয়, একদিনে এটা সম্পন্ন করা সম্ভব নয়। এই জাবেদা শুরু থেকে, অর্থাৎ একাদশ শ্রেণী থেকে শুরু করে আমাদের মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই জাবেদার অন্তর্ভুক্তি আছে এবং এই জাবেদা আমাদেরকে শিখতেই হবে। কোনোভাবেই জাবেদাকে ইগনোর করা যাবে না। আর আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, যে এই শিখতে গিয়ে আমাদের যে সমস্যাগুলি হচ্ছে, যেহেতু আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, সেহেতু তোমরা মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করবে যে এই জিনিসটা বুঝতে পারেনি, আমি পরবর্তীতে চেষ্টা করব ওগুলা তোমাদেরকে আবারও শেখানোর জন্য।
এর পরের ক্লাস আমি যেদিন নেব সেদিন তোমাদেরকে আমি খতিয়ান সংক্রান্ত বিষয়ে আলোচনা করব, অর্থাৎ জাবেদা থেকে কিভাবে সেকেন্ডারি বুকে ট্রান্সফার করা যায়, খতিয়ানে স্থানান্তর করা যায় সেই বিষয়টি আমরা শিখব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।